ফ্যাক্টর। এখন টস কিন্তু ইন্ডিয়া জিততে পারে না, এখন দেখা যাক ফাইনালে তাদের ভাগ্য পরিবর্তন হয় কিনা। এখন টস জিতে যদি ইন্ডিয়া হেরে যায় তখন কিন্তু আরেক মহাবিপদ। কেন আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কি জানতেন না যে ইন্ডিয়া কোথাও ট্রাভেল করবে না? বাইবন স্টার তিনি, আপনি দেখেন আইসিসি ইভেন্টগুলোতে তার 5টি সেঞ্চুরি হয়ে গেছে। 2023 সালে তিনি 3টি করেছেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছেন 2টি। তো 50 রান যায় না, 49 রান যায় না, তো উনি যদি 45 বলে 45 রান একটা ইনিংস না খেলতেন, তো এই ধরনের কারণে সামহাও খেলতে পারে। বিশেষ করে রোহিত শর্মার কথা আমি বলতেছি, গর্তে পড়ে গেছিল, সে সময় কিন্তু গর্ত থেকে ওঠাইছে একমাত্র শ্রেয়াস আয়ার। তার প্রত্যেকটি ইনিংস আপনি তুলে ধরেন, হ্যাঁ তিনি কিন্তু একজন আনসেলফিশ খেলোয়াড় রোহিত শর্মার মতো। এখন একটু মাঝখানে একটু ফিল্ডিংয়ের কথা বলে নিই। ওনার যে ফিল্ডিং, উনি যে তড়িৎ গতিতে যে ফিল্ডিং করে, উনি তো একাই 20টা রান কমে সেভ করে, যে হার্দিক পান্ডিয়া কিন্তু চাপে পড়ে গিয়েছিল, 4 ওভারে কিন্তু তিনি 32 রান দিয়ে ফেলেছিলেন। এরকম যদি কন্ডিশন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, রাত পোহালি ফাইনাল, ভারত ভার্সেস নিউজিল্যান্ড, নিঃসন্দেহে তারা এই টুর্নামেন্টের সবচাইতে ভালো দুটি দল। আপনারা জানেন কি, নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি একবার জিতেছিল 2000 সালে। এটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর, তারা ওই আসরে বাজিমাত করেছিল। রায়ান হ্যারিস, স্টিফেন ফ্লেমিং, ম্যাকমিলান, এই ধরনের নাম ছিল ওই দলে। এখন এই দলও কিন্তু বড় বড় নাম কিন্তু রয়েছে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লেথাম, তাদেরকে কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না। তারা কিন্তু ভালো ব্যাটিং করতে পারে এবং বোলিংয়েও কিন্তু মিচেল স্যান্টনার এই টুর্নামেন্টের সর্বোচ্চ ভালো স্পিন বোলার। কেন বলতেছি, তিনি কিন্তু ভালো টার্ন করাতে পারে। এখন দুবাইয়ের যে পিচটিতে খেলা হচ্ছে, সেই পিচটি কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটি হয়েছিল। ওই পিচটি কিন্তু মোটামুটি ব্যাটিং সহায়ক একটা পিচ। আপনাদের যদি মনে পড়ে কিনা, ওই ম্যাচে কিন্তু পাকিস্তান নিজের উইকেটে বিলিয়ে দিয়ে আউট হয়ে গিয়েছিল। খুশদিল শাহ কিন্তু ভালো ব্যাটিং করেছে, তার ব্যাটিংয়ের উপর ভর করে কিন্তু 241 রান তারা করতে পেরেছিল। আর ইন্ডিয়া যখন পরে ব্যাটিং করতে নামলো, তখন কিন্তু মনে হচ্ছিল যে 241 রান তারা খুব সহজেই চেস করতে পারে, এবং তারা কিন্তু সেটি করেই দেখিয়েছে। আপনারা যদি দেখতে পারেন, ওই ম্যাচে কিন্তু পাকিস্তান উইকেটে নিতে পারে নাই, এবং বিরাট কোহলির অনবদ্য একটি সেঞ্চুরি কিন্তু খেলাটিকে আরও সহজ করে দিয়েছিল। এখন ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। আপনারা যদি ইন্ডিয়ার ব্যাটিং একটু খেয়াল করে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন বিরাট কোহলি, শুভমন গিল, তারা যদি 10 ওভার কোনো কারণে সামহাও খেলতে পারে, বিশেষ করে রোহিত শর্মার কথা আমি বলতেছি, 15 ওভার যদি কোনোভাবে খেলতে পারে, তাহলে নিউজিল্যান্ড শেষ। এই হচ্ছে গেম প্ল্যানের প্রথম অংশ। তারা যদি কোনোভাবে না খেলতে পারে, তাইলে একটু চান্স তাদের থাকবে, আদারওয়াইজ কোনোভাবেই নিউজিল্যান্ডের এই ম্যাচটি জয়ের কোনো সম্ভাবনা নাই। এখন রোহিত শর্মার কী করা উচিত? রোহিত শর্মার হয়তোবা এইটি তার জীবনের লাস্ট ওডিআই ম্যাচ হতে পারে। আমরা দেখেছি রোহিত শর্মা খুবই আনসেলফিশ একজন প্লেয়ার, তিনি 90-এর ঘুটাতে যেও ছক্কা মারতে কোনো দ্বিধা করেন না। এই দিক থেকে কিন্তু বিরাট কোহলি অনেকটাই পিছনে পড়ে আছেন, কারণ কি তিনি কিন্তু সিঙ্গেল বের করে অন্তত তার সেঞ্চুরিটি পূরণ করবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে উনি 4-6 মেরে সেঞ্চুরি করেছেন, ওই সময় সিচুয়েশনটা অন্যরকম ছিল। কিন্তু আপনারা যদি রোহিত শর্মার কেসগুলো স্টাডি করেন, উনি দেখবেন যে সেঞ্চুরি তার কাছে কোনো মাইলস্টোন না, দলের অর্জনটাই তার কাছে বড় জিনিস। কারণ আজকে আমি ব্যক্তিগতভাবে চাইবো আগামীকালকের খেলায় রোহিত শর্মা যেন প্রথম 15টি ওভার একটু দেখে শুনে খেলে। দেখেন, তিনি কিন্তু 3টা ডাবল সেঞ্চুরি করেছেন, বুঝতেই পারতেছেন তার কাছে কোন ধরনের শট রয়েছে, কোন ধরনের রেঞ্জ রয়েছে, কোন ধরনের তিনি অ্যাটাকিং মোডে চলে যেতে পারেন। পিচ ডাজন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে তাকে তো ওই সময়টুকু দিতে হবে। এখন উইকেট যদি পড়ে যায়, তখন বিরাট কোহলি তো আছেন, তিনি সামলে নিতে পারবেন খেলাটিকে। শ্রেয়াস আয়ারের কথা আপনারা কি বলবেন? এই টুর্নামেন্টে ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি মিডল অর্ডারে যদি ভালো খেলে থাকেন, তাহলে এই প্লেয়ারটির নাম আপনাদেরকে বলতে হচ্ছে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ারের কারণেই কিন্তু বিরাট কোহলি বলেন বা নিচে অন্য কোনো ব্যাটসম্যান বলেন, তারা কিন্তু একটু লাক্সারি নিয়ে খেলতে পারে, তারা একটু ডট বল খেলতে পারতে। সাপোজ ইন্ডিয়ার 2টি উইকেট টপ করে পড়ে গেল, তখন কিন্তু মূল দায়িত্ব চলে আসবে শ্রেয়াস আয়ারের কাঁধে। আর শ্রেয়াস আয়ার এমন একজন ব্যাটসম্যান, তিনি কিন্তু দায়িত্ব নিতে পছন্দ করেন। এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা যদি আপনি তুলে ধরেন, যে সময় ইন্ডিয়া একটু গর্তে পড়ে গেছিল, সে সময় কিন্তু গর্ত থেকে উঠাইছে একমাত্র শ্রেয়াস আয়ার। তার প্রত্যেকটি ইনিংস আপনি তুলে ধরেন, হ্যাঁ তিনি কিন্তু একজন আনসেলফিশ খেলোয়াড় রোহিত শর্মার মতো। রোহিত শর্মা যেরকম অন্যদেরকে সুযোগ করে দেয় বড় ইনিংস খেলার জন্য, তিনিও অন্যদেরকে সুযোগ করে দেন বড় ইনিংস খেলার জন্য। আপনি যদি বিরাট কোহলি সেঞ্চুরিটির দিকে খেয়াল করে থাকেন, ওই দিনও কিন্তু বিরাট কোহলিকে উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে গেছেন। তখন কিন্তু তিনি 1 by 1 তিনি খেলতেছেন, আর অন্যদিকে তিনি 4-6 মারার চেষ্টা করতেছেন। তার মানে কি, অন্য প্রান্তে কোনো প্রেশার তিনি পড়তে দেন না। এই হচ্ছে বড় মানের খেলোয়াড়ের একজন পরিচয়। এখন নিচে যদি আপনি যান, অক্ষর প্যাটেল রয়েছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন। তারপরে হার্দিক পান্ডে, ওনার কথা কি বলবেন? লাস্ট যে ম্যাচে তিনি পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন, সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন। আরেকটি ম্যাচে তো সেমিফাইনালের আগের ম্যাচে সম্ভবত নিউজিল্যান্ডের সাথে, ওই ম্যাচে তো 250 রান যায় না, 49 রান যায় না, তো উনি যদি 45 বলে 45 রান একটা ইনিংস না খেলতেন, তো এই ধরনের ব্যাটসম্যান যখন আছে, তো ইন্ডিয়ার সুযোগ কিন্তু আনবিটেন হয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এখন যদি আপনারা একটু নিউজিল্যান্ডের দিকে তাকান, নিউজিল্যান্ডের কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে। রচিন রবীন্দ্র, এই প্লেয়ারটির কথা কি বলবেন? এই প্লেয়ারটির কোনো ট্রিগার মুভমেন্টই নেই, তিনি যেভাবে, তারপরও তিনি হাতের ফ্লোতে যেভাবে তিনি শট খেলতে পারেন, দুর্দান্ত প্লেয়ার তিনি।
বাইবন স্টার তিনি। আপনি দেখেন আইসিসি ইভেন্টগুলোতে তার 5টি সেঞ্চুরি হয়ে গেছে। 2023 সালে তিনি 3টি করেছেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছেন 2টি। এই ধরনের কীর্তি কিন্তু অন্য কোনো ব্যাটসম্যানের নাই। উইল ইয়ং তিনি স্পিনও ভালো খেলতে পারেন রচিন রবীন্দ্রের মতো, পেসও ভালো খেলতে পারেন। কেন উইলিয়ামসনকে নিয়ে তো বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন তিনি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কন্ডিশনে তিনি অ্যাডাপ্ট করাতে পারেন। তো এই ধরনের বড় মাপের প্লেয়ার, বিশেষ করে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন, দুই দলের দুজন মেগাস্টার, তাদেরকে নিয়ে আসলে মতবাদ করার মতো আমাদের মতো ক্ষুদ্র মানুষের কিছুই থাকে না। ড্যারেল মিচেলকে নিয়ে যদি বলেন, তিনি স্পিনে কিন্তু যথেষ্ট ভালো, ডাউন দ্য গ্রাউন্ডে তার মতো শট আমি দেখি না কেউ খেলতে পারে। অন্য যে কোনো অপোনেন্টের থেকে নিউজিল্যান্ড সবচেয়ে বেশি স্ট্রং অপোনেন্ট অ্যাজ এ স্পিন কন্ডিশনে। কারণ কি, তারা 1 থেকে 6 পর্যন্ত ব্যাটসম্যান সবাই স্পিন বল খেলতে পারে। আপনি রচিন রবীন্দ্র ধরেন, উইলিয়াম ধরেন, কেন উইলিয়ামসন ধরেন, টম ল্যাথাম তো সবচেয়ে ভালো খেলতে পারেন। ড্যারেল মিচেলের কথা বলতেছিলাম, এরপরেই বলতাম টম ল্যাথামের কথা। টম ল্যাথাম তো এই দলের সবচাইতে ভালো স্পিন বল খেলেন। প্রথমত তিনি কিপার, তিনি অ্যাডজাস্ট করতে পারেন বলটা কোন দিকে যাবে না যাবে। তো এই সকল কারণে তার পায়ের যে মুভমেন্ট থাকে, তিনি স্কুপ শট বলেন, রিভার্স সুইপ বলেন, বিশেষ করে সুইপ শটে তার তো আধিপত্য অনেক বেশি। তারপরে তিনি কাভার উপর শট খেলতে পারেন। মানে দুই দলের ব্যাটিং নিয়ে যদি আমরা একটু কথা বলি, দুই দলে কিন্তু ব্যাটিংও যথেষ্ট পরিমাণ স্ট্রং। আপনার দুই দলের ব্যাটিং যদি আমরা প্যারালালি দেখি, ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, তারপরে শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, আপনি অক্ষর পটেলকে নাই ধরলাম, কিন্তু তাকে না ধরার কিন্তু উপায় নেই। কারণ হচ্ছে কি, তিনি কিন্তু ভারতে 5 নম্বরে এখন ব্যাটিং করতেছেন, যথেষ্ট ভালো তিনি ব্যাটিং করতেছেন। অলরাউন্ডার ক্যাপাবিলিটি যদি তার মধ্যে থাকে, এবং সবচেয়ে বেশি তিনি প্রদীয়মান এই সিরিজে, মানে এই টুর্নামেন্টে। পার্শ্ববর্তী দেশ, মানে পার্শ্ববর্তী দেশ না, আসলে তার প্রতিপক্ষ দেশ যদি হিসাব করেন, নিউজিল্যান্ড, টম ল্যাথাম খুব ভালো ব্যাটসম্যান। টম ল্যাথাম থেকে কেন শুরু করবো, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, তারপরে গ্ল্যান ফিলিপস। গ্ল্যান ফিলিপসের কথা আপনারা কী বলবেন? আপনার ব্যাটিংয়ের কথা বলতেছেন, এখন একটু মাঝখানে একটু ফিল্ডিংয়ের কথা বলে নিই। ওনার যে ফিল্ডিং, উনি যে তড়িৎ গতিতে যে ফিল্ডিং করে, উনি তো একাই 20টা রান কমে সেভ করে দিতেছেন। হাফ চান্সকে তিনি ফুল চান্সে পরিণত করতেছেন। যে ক্যাচ মানুষ স্বপ্নও করে না ধরতে পারবে, ওই ক্যাচ তিনি ধরে ফেলতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের মাঝখানে কিন্তু কট্টর একটা যুদ্ধ হবে। কিন্তু ইন্ডিয়ার সামনে কিন্তু আনবিটেন হয়ে চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ রয়েছে, কারণ কি তারা এই কন্ডিশনে 4টি ম্যাচ খেলেছে। কিন্তু অনেকেই বলতেছে ইন্ডিয়া একটা বাড়তি সুযোগ পেয়েছে, এই একই মাঠে তারা 5টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, ফাইনালটি সহ। কিন্তু এটা নিয়ে এখন কথা বলার তো কিছুই নেই। এখন আপনারা বলতেছেন নিউজিল্যান্ড 7000 কিলোমিটারের উপরে ট্রাভেল করেছে, আর ইন্ডিয়া 0 কিলোমিটার ট্রাভেল করেছে। এটা যদি নিয়ে এখন কথা বলেন, তো আপনারা তো বোকার সঙ্গে বাস করতেছেন। কেন আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কি জানতেন না যে ইন্ডিয়া কোথাও ট্রাভেল করবে না, একই মাঠে তাদের খেলা হবে? আপনারা তো সেটা পূর্বেই জানতেন, সেটা জানাই তো আপনারা খেলতে আসছেন। তো এখন যেহেতু তারা ফাইনালে চলে গেছে, তো আপনারা কেন তাদেরকে এই কথা বলতেছেন? আপনারা বললেন না আমি ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা বলছি, বিষয়টা আসলে এরকম না। একটা জানা জিনিস যে সূর্য পূর্ব দিকে ওঠে, এখন প্রত্যেকদিন যদি বলেন সূর্য কেন পূর্ব দিকে ওঠে, তো এটার তো আসলে কোনো লজিক নেই। আপনারা জানতেন যে ইন্ডিয়া কোথাও ট্রাভেল করবে না, তো এখন যদি ওই ধরনের সুবিধা বলেন, তো এর তো কোনো কথা আসে না। তো আপনারা জানেন একটা প্লেয়ার যদি বা একটা টিম যদি দিনের পর দিন একই মাঠে খেলে, তাহলে তো একটু মাঠ সম্পর্কে তাদের একটু ধারণা হয়, বা একটু বাড়তি ফ্যাসিলিটি তারা পাবে। এটা তো মানে চিরন্তন সত্য কথা, এটা তো মুখ দিয়ে স্বীকার করার কিছু নাই। তো এই জিনিসটা নিয়ে আপনারা তুলনা করতেছেন, বা মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা বলতেছেন, এই জিনিসটা তো কাম্য নয়। এখন ইন্ডিয়ারও চান্স আছে, নিউজিল্যান্ডেরও চান্স আছে। আমি বলবো যে দুই দলেরই চান্স 50-50, এবং বিশেষ করে ইন্ডিয়ার চান্স একটু বেশি ভারী থাকবে। কারণ হচ্ছে তারা এই মাঠে যেহেতু 4টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, সবচেয়ে বড় বড় দলগুলোকে তারা পরাজিত করেছে, এবং 5 নম্বর ম্যাচ কালকে নামবে। এখন ইন্ডিয়া যদি বুঝে শুনে তাদের প্রথম 15-20 ওভার খেলতে পারে, বিশেষ করে রোহিত শর্মার কথা আমি বলতেছি, অন্য প্লেয়ারদের কথা আমি বলতেছি না। কারণ হচ্ছে রোহিত শর্মা এমন একজন প্লেয়ার, উনি একাই গেম চেঞ্জার। উনি যদি 15 ওভার শুরুতে খেলতে পারেন, তাহলে যে ধরনের পিচই হোক না কেন, যে যত ধরনের ডাল পিচ দেন না কেন, 300 রান হয়ে যাবে। আর 300 রান যদি দুবার মাটিতে করতে পারে, তখন কিন্তু বিপক্ষ দল কিন্তু এমনিতেই চাপে পড়ে যাবে। এখন টস একটা বড় ফ্যাক্টর। এখন টস কিন্তু ইন্ডিয়া জিততে পারে না। এখন দেখা যাক ফাইনালে তাদের ভাগ্য পরিবর্তন হয় কিনা। এখন টস জিতে যদি ইন্ডিয়া হেরে যায়, তখন কিন্তু আরেক মহাবিপদ। এখন টস জিতবেন নাকি ম্যাচ জিতবেন, সেটা হচ্ছে আসল কথা। দুই দলের বোলিংটি যদি একবার খেয়াল করে থাকেন, ইন্ডিয়ার বোলিংয়ে রয়েছেন মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। আর অন্যদিকে যদি দেখেন, সেন্টনার, ব্রাসওয়েল, ম্যাট হেনরি কিন্তু এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী। অন্যদিকে মোহাম্মদ শামি এই টুর্নামেন্টে দ্বিতীয় উইকেট শিকারী, 10 উইকেট এবং 8 উইকেট। বুঝতে পারতেছেন কঠোর লড়াই হবে। মিচেল স্যান্টনার সাথে যদি আপনি তুলনা করেন যে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা চলে যায়, ব্রাসওয়েলের সাথে যদি তুলনা করেন কারোর সাথে, ব্রাসওয়েলের সাথে আসলে ওই দলের স্পিনারদের তুলনা হয় না, কারণ ওই দলের স্পিনাররা, বিশেষ করে ইন্ডিয়ান স্পিনাররা একটু পারদর্শী বেশি। আপনি কুলদীপ যাদব বলেন কিংবা বরুণ চক্রবর্তী বলেন। এখন কুলদীপ যাদবকে নিয়ে যদি একটু কথা বলতে হয়, কুলদীপ যাদব কিন্তু
নকআউট ম্যাচে কিন্তু উইকেট দিতে পারে না, এটা কিন্তু তার একটি ব্যর্থতা। উনি একটু প্রেশারে পড়ে যায়, চাপে পড়ে যায়। এখন ওই ধরনের চাপ যদি বড় ম্যাচে পড়ে যায়, আর নিউজিল্যান্ডের প্লেয়াররা কিন্তু স্পিনারে খুব ভালো খেলতে পারে, মানে স্পিনারদেরকে খুব ভালো খেলতে পারে। এটার প্রমাণ তো আমি আগেই বলেছি। আপনি কেনি রোলাসের দিকে তাকান, টম লাথামের দিকে তাকান, রচিন রবীন্দ্রের দিকে তাকান। এখন ইন্ডিয়ার উচিত একজন বাড়তি পেসার খেলানো, কারণ কি গত ম্যাচে আমি আবারও বলেছিলাম যে হার্দিক পান্ডিয়া কিন্তু চাপে পড়ে গিয়েছিল, 4 ওভারে কিন্তু তিনি 32 রান দিয়ে ফেলেছিলেন। এরকম যদি কন্ডিশন আবার তৈরি হয়ে যায়, তখন কিন্তু ফাইনালে তারা বিপদে পড়ে যাবে। আমি বলবো যে হর্ষিত রানা হোক কিংবা আর্শদীপ সিংকে হোক, তার দলে ঢোকার একজন স্পিনারকে বাদ দিক। এমনিতেই তারা 3 জন স্পিনার খেলতে পারতেছে, 2 জন অলরাউন্ডার, একজন প্রপার স্পিনার যথেষ্ট। তো আপনারা যদি 40 ওভার আউট অফ স্পিনার খেলাতে চান, তাহলে কিন্তু প্যাচে পড়ে যেতে পারেন। নিউজিল্যান্ড কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারে, কারণ তারা কিন্তু ওই ধরনের মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবে। নিউজিল্যান্ড যে পেস খেলতে পারে না বিষয়টা এরকমও না, কিন্তু ইন্ডিয়ার কাছে একটু লাক্সারি থাকবে যে তারা গ্যাপে গ্যাপে তারা পেস বল খেলাতে পারতেছে এবং স্পিন অ্যাটাক করাতে পারতেছে। যদি তারা প্রপার 2 জন পেস বলার না খেলায়, ইন্ডিয়ার কথা বলতেছে, তাহলে একটা একঘেয়েমে চলে আসে খেলার মাঝখানে। যেমন প্রথম 6-7 ওভার পেস বল, এরপর টানা 20 ওভার স্পিন বল, আবার মাসের 4-5 ওভার পেস বল, আবার লাস্টে দিয়ে 2-3 ওভার পেস বল। এছাড়া তাদের আর কোনো বিকল্প থাকতেছে না। কিন্তু যদি আরেকজনকে খেলানো হয়, তাহলে তারা রোটেশনটা একটু ভালো করতে পারবে, বিপক্ষ দল কিন্তু একটু রিদমটা ব্রেক হয়ে যাবে। আদারওয়াইজ নিউজিল্যান্ড কিন্তু চড়ে বসবে। এখন দেখা যাক কি হয়। তবে ফাইনালটি যে ফাইনালের মতো হবে সেটি কোনো অপেক্ষা রাখে না, যেহেতু ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচটিতে হয়েছিল, যে পিচটিতে হয়েছিল, ওই পিচটি কিন্তু দুর্দান্ত একটি পিচ। ইন্ডিয়া কিন্তু রিড করতে পেরেছিল, পাকিস্তান কিন্তু রিড করতে পারে নাই। ওই প্রেশার আসলে নিতেই পারে না। আসলে ইন্ডিয়া বিপক্ষে পাকিস্তান আসলে যায় না, কারণ এখন বর্তমানে পাকিস্তান যে ধরনের টিম, ওই টিমের সাথে এখন বাংলাদেশও খেললে ভালো একটা রেজাল্ট করে দিতে পারবে। ইন্ডিয়া তো অনেক ভালো টিম, সুতরাং বুঝতেই পারতেছেন আগামীকালের খেলাটি কিন্তু দুর্দান্ত হবে। ইন্ডিয়া যদি জিতে যায়, তাহলে আনবিটেন চ্যাম্পিয়ন হবে। তো কংগ্রেচুলেশনস টু অ্যাডভান্স দিয়ে রাখলাম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকে। তারা যে দলে জিতুক, আমি ক্রিকেটের ফ্যান, তো ক্রিকেটের ভক্ত হিসেবে ভালো ক্রিকেটার জিতুক, মানে ভালো ক্রিকেট দল জিতুক, 2 দলই ভালো দল, তো যে দলই জিতুক আমি তার দলেই আসি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।